বর্ষার শেষ দিকের সময় সারাদিন আকাশে কালো মেঘ ঝুলে থাকত। বিকেলের পর থেকে চারপাশে এমন একটা অদ্ভুত নীরবতা নেমে আসত, যেন গ্রামের মানুষ নিজেরাই সন্ধ্যার আগেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছে। নদিয়ার কালীগঞ্জের পাশের সেই পুরনো জেলখানাটাকে নিয়ে বহুদিন ধরেই নানা গল্প প্রচলিত ছিল। কেউ বলতে সেখানে রাতে মানুষের কান্নার শব্দ শোনা যায়, কেউ বলতে ভেতরে আলো জ্বলে ওঠে আবার নিভে যায়। তবে গ্রামের বেশিরভাগ মানুষ এসব নিয়ে প্রকাশ্যে কথা বলতে না, কারণ তারা বিশ্বাস করত ওই জায়গার নাম বেশি উচ্চারণ করলেই অশুভ কিছু ঘটে। জেলখানাটা বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। ব্রিটিশ আমলের তৈরি সেই বিশাল ভবনটা এখন অর্ধেক ভাঙা, দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, জানালার লোহার গ্রিল মরছে ধরে লালচে হয়ে গেছে। সামনের বড় গেটটা একদিকে কাত হয়ে ঝুলে আছে। গেটের ওপরে যে নামটা একসময় পরিষ্কার বোঝা যেত, এখন সেখানে শুধু কয়েকটা মুছে যাওয়া অক্ষর দেখা যায়। গ্রামের লোকেরা ওই রাস্তা এড়িয়ে চলত। সন্ধ্যার পর কেউ ওই দিক দিয়ে হাঁটত না, এমনকি গরু ছাগলও নাকি সেই পথ দিয়ে নিতে চাইত না। আশেপাশের চায়ের দোকানে বসলে মাঝে মাঝে বৃদ্ধ লোকেরা জেলের গল্প তুলত, কিন্তু কিছুক্ষণ পরই আবার চুপ করে যেত, যেন বেশি কথা বললে বিপদ হবে। কলকাতায় বসে এসব গল্প শুনে হাসাহাসি করত অর্করা। অর্ক, রুদ্র, সৌম্য, দীপ আর নীল, 5 বন্ধু। কলেজ শেষ হওয়ার পর সবাই আলাদা আলাদা কাজ শুরু করলেও তাদের একটা জিনিস একই ছিল, তারা অ্যাডভেঞ্চার ভালোবাসত। বিশেষ করে অর্ক আর রুদ্র দুজন মিলে ইউটিউবে ভিডিও বানাত। পুরনো বাড়ি, শ্মশান, ভাঙা হাসপাতাল, এসব জায়গায় গিয়ে ভিডিও করাই ছিল তাদের নেশা। একদিন রাতে রুদ্র ইউটিউবে একটা পুরনো ভিডিও দেখতে দেখতে বলল, এই জেলটার কথা জানিস? অর্ক মোবাইলের দিকে তাকাল। ভিডিওতে ভাঙা জেলের একটা অংশ দেখা যাচ্ছিল। কমেন্টে লোকজন নানা অদ্ভুত অভিজ্ঞতার কথা লিখেছে। দীপ বলল, এখানে গেলে কিন্তু দারুণ ভিডিও হবে। সৌম্য একটু বিরক্ত গলায় বলল, তোদের সব জায়গায় ভিডিওর গন্ধ আসে, একটা পুরনো জেল, এটাই তো। রুদ্র হেসে বলল, পুরনো জেলের এল না, লোকজন বলে এখানে 7 জন বন্দী একসাথে মারা গিয়েছিল। নীল তখন চুপচাপ বসেছিল। সে এসব ভূতের গল্পে খুব একটা বিশ্বাস করত না, তবু জায়গাটার নাম শুনে তার ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল। অর্ক বলল, এই শনিবার যাবি? দীপ সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি তো রেডি। রুদ্র মাথা নাড়ল, কিন্তু সৌম্য মুখ কুঁচকে বলল, রাত কাটানোর প্ল্যান থাকলে আমি নেই। অর্ক হাসল, ভয় পাচ্ছিস? ভয় না, ঝামেলা এড়িয়ে চলতে চাই। রুদ্র বলল, আরে কিছু হবে না, আমরা শুধু ভিডিও করব, তারপর চলে আসব। কয়েক সেকেন্ড চুপ থাকার পর সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কিন্তু কোনো বাড়াবাড়ি করা যাবে না। শনিবার বিকেলে তারা একটা পুরনো স্করপিও গাড়ি নিয়ে রওনা দিল। আকাশ তখন থেকেই অন্ধকার হয়েছিল। রাস্তার দুপাশে ধান ক্ষেত, দূরে মাঝে মাঝে বিদ্যুতের আলো ঝলসে উঠছিল। গাড়ির ভেতরে রুদ্র ক্যামেরা সেট করছিল, দীপ মোবাইলে গান চালিয়েছিল। কিন্তু যত গ্রামের দিকে এগোতে লাগলো, তত যেন চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো। রাস্তা ফাঁকা হয়ে গেল, লোকজনও চোখে পড়েছিল না। একসময় তারা একটা ছোট চায়ের দোকানের সামনে গাড়ি থামাল। চা খেয়ে তারপর জেলের দিকে যাবে। দোকানে একটা বুড়ো লোক বসেছিল। তাদের কথাবার্তা শুনে সে ধীরে ধীরে তাকাল। তোমরা কি কালীগঞ্জ জেলের দিকে যাচ্ছ? অর্ক হেসে বলল, হ্যাঁ কাকু, চিনলেন কিভাবে? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ওই জায়গায় রাত হলে কেউ যায় না। রুদ্র মুচকি হেসে বলল, আমরা একটু ভিডিও করব। বুড়ো লোকটা এবার গম্ভীর গলায় বলল,
ভিডিও করার মতো জায়গা এটা না। সৌম্য চুপচাপ লোকটার দিকে তাকিয়েছিল। লোকটার চোখে সত্যিই ভয়ের ছাপ ছিল। সে ধীরে ধীরে বলল, অনেক বছর আগে আমার ভাই ওখানে পাহারাদার ছিল। তারপর এক রাতে ডিউটিতে গিয়ে আর ফেরেনি। দোকানের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। বাইরে বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। দীপ একটু অস্বস্তি নিয়ে বলল, পুলিশ কিছু খুঁজে পায়নি? লোকটা মাথা নাড়ল। শুধু তার লণ্ঠনটা পাওয়া গেছিল। অর্ক হেসে পরিস্থিতি হালকা করার চেষ্টা করল। এ তো বছর আগের কথা, এখন আর কিছু নেই। বুড়ো লোকটা ধীরে ধীরে বলল, সবকিছু চোখে দেখা যায় না বাবা। চায়ের দোকান থেকে বেরোনোর সময় হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। রাস্তার ওপর কুয়াশার মতো ধোঁয়া জমছিল। অর্ক গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। হেডলাইট জ্বলে উঠতেই সামনে ফাঁকা রাস্তা দেখা গেল। চারপাশ এতটাই নির্জন ছিল যে মনে হচ্ছিল পুরো এলাকা ঘুমিয়ে পড়েছে। গাড়ি ধীরে ধীরে কালীগঞ্জ জেলের রাস্তার দিকে ঢুকে পড়ল। রাস্তার দুপাশে বড় বড় গাছ, ডালগুলো বাতাসে দুলছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। সৌম্য জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ সে আস্তে করে বলল, তোরা কিছু দেখলি? নীল সামনে তাকিয়ে বলল, কি? ওই গাছটার পাশে। গাড়ি তখন অনেকটা এগিয়ে গেছে। রুদ্র পিছনে তাকিয়ে দেখল সেখানে কিছুই নেই। সে হেসে বলল, ভয় পেতে শুরু করেছিস? সৌম্য কোনো উত্তর দিল না। প্রায় 15 মিনিট পরে দূরে জেলখানার ভাঙা টাওয়ারটা দেখা গেল। বজ্রপাতের আলোয় কয়েক সেকেন্ডের জন্য পুরো জায়গাটা স্পষ্ট হয়ে উঠল। বিশাল কালো দেওয়াল, ভাঙা জানালা, আর সামনে মরচে ধরা গেট। গাড়ি যত কাছে যাচ্ছিল তত যেন বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছিল। দীপ আস্তে করে বলল, জায়গাটা সত্যি অদ্ভুত। অর্ক গাড়ি থামাল। ইঞ্জিন বন্ধ হতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। শুধু দূরে কোথাও ঝিঁঝি পোকার শব্দ। রুদ্র ক্যামেরা বের করল। ঠিক আছে, সবাই নেমে পড়। তারা গাড়ি থেকে নামতেই কাদা মাটিতে জুতোর শব্দ হলো। জেলের গেটটা সামনে দাঁড়িয়ে আছে। গেটের একপাশ ভাঙা, ভেতরে পুরো অন্ধকার। টর্চ জ্বালাতেই লোহার শিকগুলো চকচক করে উঠল। সৌম্য নিচু গলায় বলল, আমার একদম ভালো লাগছে না। দীপ মজা করে বলল, এখনো সময় আছে, গাড়িতে বসে থাক। সৌম্য কিছু বলল না। অর্ক সামনে এগিয়ে গেল। গেটটা ঠেলতেই করকর শব্দ করে খুলে গেল। সেই শব্দে আশেপাশের পাখিরা হঠাৎ ডরে গেল। নীল চমকে উঠল। ধুর, হার্ট অ্যাটাক হয়ে যাবে। তারা ধীরে ধীরে ভেতরে ঢুকল। জেলের ভেতরে ঢুকেই একটা পচা গন্ধ নাকে এলো। অনেক দিনের স্যাঁতস্যাঁতা দেওয়াল, মাটিতে শুকনো পাতা, চারদিকে ভাঙা সেল। টর্চের আলো পড়তেই কোথাও কোথাও পুরনো নম্বর দেখা যাচ্ছিল। রুদ্র ক্যামেরায় সব রেকর্ড করছিল। সে আস্তে করে বলল, বন্ধুরা, আমরা এখন কালীগঞ্জ জেলের ভেতরে। তার গলায় প্রথমবারের মতো উত্তেজনার বদলে চাপা ভয় ছিল। করিডর দিয়ে হাঁটার সময় হঠাৎ একটা শব্দ হলো, ঠক ঠক ঠক। মনে হলো দূরে কোথাও কেউ লোহার ওপর আঘাত করছে। সবাই থেমে গেল। অর্ক বলল, কে আছে? কোনো উত্তর এল না। শব্দটাও বন্ধ হয়ে গেল। দীপ বলল, হয়তো ওপর থেকে কিছু পড়ছে। কিন্তু তার গলায়ও আত্মবিশ্বাস ছিল না। তারা আরও ভেতরে এগোল। একটা সেলের সামনে এসে নীল দাঁড়িয়ে গেল। দেওয়ালে কিছু লেখা ছিল। টর্চের আলো ফেলতেই বোঝা গেলে কেউ ধারালো কিছু দিয়ে আঁচড় কেটে লিখেছে, ওরা এখনো এখানে আছে। সৌম্যের বুকের ভেতর ধক করে উঠল। চল এখান থেকে। ঠিক তখনই পেছন থেকে হালকা ফিসফিস শব্দ শোনা গেল। ফিরে যাও। সবাই একসাথে ঘুরে দাঁড়ান। করিডোর ফাঁকা, কেউ নেই। রুদ্র কাপা গলায় বলল, কে? আবার সেই শব্দ, এবার একটু স্পষ্ট। ফিরে যাও। মনে হলো অনেকগুলো গলা একসাথে বলছে। সৌম্য প্রায় অর্কের হাত চেপে ধরল। আমি বলেছিলাম না, এখানে আসা ঠিক না।
অর্ক এবারও নিজেকে সামলে রাখার চেষ্টা করল। শান্ত থাক, হয়তো বাতাসে আওয়াজ হচ্ছে। কিন্তু সে নিজেও বুঝতে পারছিল কথাটা বিশ্বাসযোগ্য শোনাচ্ছে না। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটা ছায়া দেখা গেল। সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুল মুখের ওপর পড়ে আছে। দীপ ফিসফিস করে বলল, ওটা কে? কেউ উত্তর দিল না। অর্ক টর্চ তুলে আলো ফেলল। ছায়াটা নড়ল না। রুদ্র ক্যামেরা জুম করল। ঠিক তখনই টর্চটা কয়েকবার জ্বলে নিভে গেল। করিডোর অন্ধকার হয়ে গেল। সৌম্য চিৎকার করে উঠল, আলো জ্বাল। 2 সেকেন্ড পরে আবার আলো জ্বলে উঠল, কিন্তু সেখানে কেউ নেই। করিডোর খালি, সবাই হাঁপাচ্ছিল। নীল ধীরে ধীরে বলল, আমরা সবাই দেখেছি, তাই তো? কেউ কিছু বলল না। রুদ্র ক্যামেরার স্ক্রিন দেখতে গিয়ে হঠাৎ জমে গেল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তারা যখন সামনে তাকিয়েছিল, তখন তাদের ঠিক পিছনে আরও কয়েকটা সাদা পোশাক পরা মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু বাস্তবে সেখানে কেউ ছিল না। দীপের হাত কাঁপতে শুরু করল। এটা মজা না। হঠাৎ পুরো জেলের ভেতর একটা বিকট শব্দ হলো, ধাম। মনে হলো কোথাও বিশাল লোহার দরজা বন্ধ হয়েছে। তারপর একে একে চারপাশের সব সেলের দরজা কাঁপতে শুরু করল। ঠং ঠং ঠং, যেন ভেতর থেকে কেউ ধাক্কা মারছে। সৌম্য এবার সত্যিই ভেঙে পড়ল। এখনই বেরিয়ে যাই, অর্ক বলল। চল। তারা দৌড়ে মূল গেটের দিকে ফিরতে লাগল। কিন্তু কয়েক মিনিট দৌড়ানোর পর সবাই থেমে গেল। সামনে কোনো গেট নেই। যেখানে গেট ছিল সেখানে এখন শুধু ভাঙা দেওয়াল। নীল হাঁপাতে হাঁপাতে বলল, এটা কিভাবে সম্ভব? রুদ্র পেছনে তাকাল। করিডোরটা আগের মতো নেই। দেওয়ালগুলো আরো পুরনো লাগছে। মনে হচ্ছে তারা যেন অন্য সময়ে চলে এসেছে। হঠাৎ দূরে মানুষের চিৎকার শোনা গেল, বাঁচাও, আমরা নির্দোষ। তারপর শিকল টানার শব্দ। 5 জন ধীরে ধীরে সামনে এগোল। একটা বড় উঠোন দেখা গেল। সেখানে কয়েকজন বন্দীকে হাঁটু গেড়ে বসানো হয়েছে, তাদের হাতে শিকল বাঁধা। চারপাশে ব্রিটিশ আমলের পোশাক পরা কয়েকজন পাহারাদার দাঁড়িয়ে। অর্ক অবাক হয়ে বলল, আমরা কি অতীত দেখছি? বন্দীদের একজন হঠাৎ মাথা তুলে তাদের দিকে তাকাল। সম্পূর্ণ কালো। কোনো সাদা অংশ নেই। কোনো সাদা অংশ নেই। তারপর না না। ঠিক তখন আকাশে বিদ্যুৎ চমকাল। তারপর পুরো উঠোন কালো কুয়াশায় ঢেকে গেল। পাহারাদাররা চিৎকার করতে লাগল। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা বিশাল ছায়া বেরিয়ে এলো। মানুষের মতো, কিন্তু অস্বাভাবিক লম্বা। তার চোখ দুটো ঝলছিল। এক মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকার হয়ে গেল। তারপর সবকিছু মিলিয়ে গেল। 5 বন্ধু আবার জেদারুরে নিজেদের করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখল। সবাই হাঁপাচ্ছিল। রুদ্র আস্তে করে বলল, আমরা যা দেখলাম সেটা সত্যি ছিল। ঠিক তখন পাশের সেল থেকে কর্শ গলা ভেসে এলো, ওরা আমাদের মেরেছিল। সবাই ধীরে ধীরে সেলের দিকে তাকাল। ভেতরে একটা মানুষ বসে আছে। শুকনো শরীর। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। তার হাতে মরচে ধরা শিকল বাঁধা। লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তোরা এখানে কেন এসেছিস? অর্ক কাঁপা গলায় বলল, আপনি কে? লোকটা হালকা হাসল, আমি ছিলাম 7 জনের একজন। করিডোরের বাতাস মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। লোকটা আবার বলল, আমরা মরার পরও মুক্তি পাইনি। তারপর হঠাৎ সে আতঙ্কিত চোখে পেছনের দিকে তাকাল। ও এসেছে। সেলের অন্ধকার অংশ থেকে ধীরে ধীরে একটা কালো ছায়া বেরিয়ে আসতে লাগল। ওটার শরীর ঠিক মানুষের মতো না, ধোয়ার মতো। 2টি লাল চোখ অন্ধকারে ঝলছে। দীপ চিৎকার করে উঠল, দৌড়াও।
ঠিক তখন সেলের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। ধাম! সবাই আটকা পড়ে গেল। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। রুদ্রের হাত থেকে ক্যামেরা পড়ে গেল। নীল দরজা ধাক্কাতে লাগল। খুলে যা! কিন্তু দরজা নড়ল না। হঠাৎ ছায়াটা মুহূর্তের মধ্যে রুদ্রের সামনে চলে এলো। রুদ্র চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার চোখ বড় হয়ে গেছে। মনে হচ্ছিল সে এমন কিছু দেখছে যা অন্যরা দেখতে পাচ্ছে না। বন্দির আত্মাটা হঠাৎ অদ্ভুত ভাষায় কিছু বলতে শুরু করল। সেই শব্দ শোনার সঙ্গে সঙ্গে কালো ছায়াটা পিছিয়ে গেল। তারপর দরজাটা ধীরে ধীরে খুলে গেল। পালা! লোকটা চিৎকার করল। 5 বন্ধু দৌড়ে বাইরে বেরিয়ে এলো। কিন্তু এবার পুরো জেলের পরিবেশ বদলে গেছে। সব সেলের দরজা খোলা, আর প্রতিটা সেলের সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা মানুষ। তারা একসাথে মাথা তুলল। তারপর একসাথে বলল, তোমরা এখন আমাদের। সাদা কাপড় পরা ছায়াগুলো একসাথে কথা বলার পর পুরো করিডোর কেঁপে উঠল। চারপাশে ঠান্ডা বাতাস ঘুরতে লাগল। মনে হচ্ছিল জেলের ভেতরে কোথাও একটা ঝড় আটকে আছে। অর্ক দাঁতে দাঁত চেপে বলল, দৌড়াও! 5 বন্ধু আবার দৌড়াতে শুরু করল। কিন্তু এবার করিডোর যেন শেষই হচ্ছিল না। একই রকম দেওয়াল, একই রকম সেল, একই রকম অন্ধকার। তারা যত এগোচ্ছে জেলেটা যেন আরো বড় হয়ে যাচ্ছে। সৌম্য হাঁপাতে হাঁপাতে বলল, আমরা কি ঘুরে আবার একই জায়গায় আসছি? নীল টর্চ ঘুরিয়ে দেখল। দেওয়ালে সেই একই লেখা, ওরা এখনো এখানে আছে। তার বুকের ভেতর কেঁপে উঠল। আমরা বেরোতে পারছি না। হঠাৎ রুদ্র থেমে গেল। 1 মিনিট। সবাই তার দিকে তাকাল। রুদ্র নিচের দিকে আলো ফেলল। মাটিতে ভেজা কাদার উপর কিছু পায়ের ছাপ দেখা যাচ্ছে। খালি পা, অনেকগুলো। আর সবগুলো একই দিকে গেছে। অর্ক বলল, আরেকো থাকো, ওগুলো ফলো কর। তারা ধীরে ধীরে এগোতে লাগল। পায়ের ছাপগুলো করিডোর পেরিয়ে জেলের পেছনের দিকে চলে গেছে। সেখানে একটা ছোট লোহার দরজা ছিল, অর্ধেক খোলা। সেখানে একটা ছোট লোহার দরজা থেকে ঠান্ডা বাতাস আসছিল। দীপ নিচু গলায় বলল, এটা আগে ছিল? কেউ উত্তর দিল না। অর্ক দরজাটা পুরো খুলে দিল। ভেতরে নিচে শেখিয়ে নামা সিঁড়ি। অনেক পুরনো। দেওয়ার কষ শাওলা জমে আছে। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে নামেনি। রুদ্র ফিস ফিস করে বলল, এটা আগে ছিল। জেলের নিচে কিছু আছে। তারা ধীরে ধীরে নিচে নামতে লাগল। যত নিচে নামছিল পচা গন্ধ তত বাড়ছিল। একসময় সিঁড়ি শেষ হলো। একসময় নিচে একটা বিশাল ঘর। ঘরের মাঝখানে লোহার চেন ঝুলছে। ঘরের মাঝখানে লোহার চেন ঝুলছে। চারপাশে পুরনো কাঠের বাক্সে আর মাটিতে অদ্ভুত সব চিহ্ন আঁকা। নীল টর্চের আলো ফেলতেই জমে গেল। ঘরের এক পাশে অনেকগুলো মানুষের হাড় পড়ে আছে। সৌম্য কাপা গলায় বলল, এগুলো সত্যি? দীপ সামনে এগিয়ে একটা পুরনো দেয়াল দেখল। দেয়ালে ইংরেজিতে কিছু লেখা। রুদ্র পড়তে লাগল। তার গলা ধীরে ধীরে শুকিয়ে গেল। 1942, 7 জন বন্দির ওপর পরীক্ষা। অর্ক তাকাল। কিসের পরীক্ষা? রুদ্র পড়তে লাগল। মানুষের ভয় ব্যবহার করে আত্মিক শক্তি জাগানোর চেষ্টা। কয়েক সেকেন্ড পুরো ঘর চুপ হয়ে গেল। তারপর নীল আস্তে করে বলল, মানে ওদের হত্যা করা হয়েছিল। হঠাৎ পেছন থেকে একটা গলা শোনা গেল। হ্যাঁ। সবাই ঘুরে দাঁড়াল। সেই বন্দির আত্মা সে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। তার চোখে এবার আগের চেয়ে বেশি কষ্ট দেখা যাচ্ছিল। লোকটা ধীরে ধীরে বলল, ওরা আমাদের দিয়ে কিছু ডাকতে চেয়েছিল। কি? লোকটা কয়েক সেকেন্ড ডর চুপ করে থাকল।
তারপর বলল, যেটা মানুষের না। ঘরের বাতাস মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। লোকটা আবার বলল, ওরা ভেবেছিল নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু পারেনি। হঠাৎ ওপর থেকে বিকট শব্দ এলো, ধাম। তারপর করিডোর জুড়ে অসংখ্য মানুষের চিৎকার শোনা গেল। সৌম্য প্রায় কেঁদে ফেল। ওরা নিচে চলে এসেছে। বন্দির আত্মা মাথা নাড়ল। আজ অমাবস্যা, আজ ওটা পুরো শক্তি পাবে। অর্ক বলল, আমরা কিভাবে বেরোব? লোকটা ঘরের মাঝখানের দিকে আঙুল তুলল। সেখানে মাটির নিচে একটা পুরনো লোহার দরজা ছিল। ওটার নিচে জেলের পুরনো টানেল। সেটা কোথায় যায়? বাইরে, জঙ্গলের দিকে। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। তারপর অন্ধকারের মধ্যে লাল দুটো চোখ জ্বলে উঠল। ওটা এসে গেছে। কালো ছায়াটা এবার আগের চেয়ে অনেক বড়। ঘরের ছাদ পর্যন্ত উঠে গেছে তার শরীর। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। রুদ্র হাঁটু গেড়ে বসে পড়ল। তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করেছে। দীপ চিৎকার করল, দরজা খোল। অর্ক আর নীল মিলে লোহার দরজাটা টানতে লাগল। দরজাটা মরচে ধরে আটকে ছিল। ওদিকে কালো ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। বন্দির আত্মাটা আবার সেই অদ্ভুত ভাষায় মন্ত্র পড়তে শুরু করল। কিছুক্ষণের জন্য ছায়াটা থেমে গেল। অর্ক প্রাণপণে টান দিল। অবশেষে দরজাটা খুলে গেল। নিচে অন্ধকার টানেল। নাম। সবাই একে একে নিচে নামতে লাগল। শেষ বন্দির আত্মাটা অর্কের দিকে তাকাল। তার চোখে অদ্ভুত শান্তি। আমাদের মুক্তি দিস। তারপর সে পিছনে ঘুরে কালো ছায়াটার সামনে দাঁড়াল। পরের মুহূর্তেই পুরো ঘর কেঁপে উঠল। অর্করা আর পিছনে তাকাল না। তারা টানেলের ভেতর দৌড়াতে লাগল। উপরে বিস্ফোরণের মতো শব্দ হচ্ছিল। টানেলটা অনেক লম্বা। মাঝে মাঝে মনে হচ্ছিল পেছনে কেউ দৌড়ে আসছে। সৌম্য কান্দতে কান্দতে বল, আর পারছি না। অর্ক তার হাত ধরে টানল। আর একটু। হঠাৎ সামনে হালকা আলো দেখা গেল। তারা আরো জোরে দৌড়াল। তারপর একসময় টানেল শেষ হল। 5 বন্ধু জঙ্গলের ভেতর বেরিয়ে এলো। বাইরে তখন ভোর হতে শুরু করেছে। আকাশ ধূসর। বৃষ্টি থেমে গেছে। সবাই হাঁপাচ্ছিল। কেউ কিছু বলতে পারছিল না। দূরে তাকিয়ে তারা দেখল কালীগঞ্জ জেলের একটা অংশ ধসে পড়ছে। ধোঁয়া উঠছে চারপাশে। রুদ্র মাটিতে বসে পড়ল। তার হাতে এখনো ক্যামেরাটা ছিল। ক্যামেরার স্ক্রিনে শেষ রেকর্ড হওয়া ভিডিওটা চলছিল। ভিডিওতে দেখা গেল টানেলে ঢোকার আগে সেই বন্দির আত্মাটা তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে সে হাসল। আর তার পিছনে দাঁড়িয়ে থাকা বাকি 6 জন বন্দিও একে একে মিলিয়ে গেল। মনে হচ্ছিল বহু বছর পরে তারা মুক্তি পেল। ইয়েছে। কয়েক মাস পরে অর্করা আর কখনোই ওই জায়গায় ফিরে যায়নি। তারা ভিডিওটাও পুরো আপলোড করেনি, শুধু কিছু অংশ দিয়েছিল। কিন্তু সেই ভিডিওর একটা জায়গায় আজও অদ্ভুত একটা জিনিস দেখা যায়। যখন তারা জেলের গেটের সামনে দাঁড়িয়েছিল, তখন ভাঙা টাওয়ারের ওপর সাদা কাপড় পরা একটা মানুষ দাঁড়িয়েছিল। ওরা কেউ সেটা শ্যুট করার সময় দেখেনি। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আর কমেন্ট করে জানাও তোমরা পরের ভিডিওতে কেমন ধরনের ভৌতিক গল্প শুনতে চাও। রাত গভীর হলে আবার ফিরে আসব নতুন একটা রহস্যময় গল্প নিয়ে।